হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা কম্পনের প্রকৃতি এই চ্যাপ্টার শুরু করব। এই চ্যাপ্টারে আমরা কম্পন সম্পর্কে কিছু বিষয় জানব। যেমন যে বিষয়গুলো আমরা জানব সেগুলো হলো অনুদৈর্ঘ্য কম্পন, তির্যক কম্পন, অবমন্দিত কম্পন, পরবশ কম্পন, এইসব বিষয়ে জানব। এছাড়াও যেগুলো জানার বিষয় আছে সেগুলো হচ্ছে সুর, স্বর, মূল সুর, উপসুর, সমমেল, এই সব বিষয়গুলো নিয়ে আজ এই চ্যাপ্টারে আমরা পড়ব। এই চ্যাপ্টারটা অত্যন্ত ছোট একটা চ্যাপ্টার, একটা ভিডিওর মধ্যেই এই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। তো চলো চ্যাপ্টারের নাম দিয়ে দিই, কম্পনের প্রকৃতি, নেচার অফ ভাইব্রেশন। চ্যাপ্টারের নাম দেওয়া হয়েছে। ওকে, চলো এবার যেহেতু চ্যাপ্টারের নামেই কম্পন কথাটা লুকিয়ে আছে, কম্পনের প্রকৃতি মানে মেন বিষয় আমরা কম্পন সম্পর্কে জানবো। তো চলো আগে একবার আমরা জেনে নিই কম্পন কাকে বলে। কম্পন কী জিনিস সেটা আগের চ্যাপ্টারে আমরা জেনে এসেছি, সরল দোলগতি চ্যাপ্টারে। তবুও আরও একবার আমি রিপিট করে দিচ্ছি কারণ এই চ্যাপ্টারটাই কম্পন নিয়ে। তো দেখে নাও, যে সংজ্ঞাটা আমরা পড়েছিলাম আমি একবার লিখে দিয়েছি। কম্পন কাকে বলে? কম্পন বা দোলন একই জিনিস। ওকে, পর্যাবৃত্ত গতিবিশিষ্ট কোনো কণা যদি বারবার একই পথ দিয়ে যাতায়াত করে তবে তার গতিকে কম্পন বলে। এই সংজ্ঞার মধ্যে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে পর্যাবৃত্ত, একটা হচ্ছে একই পথ দিয়ে যাতায়াত। ঠিক আছে, এই দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা চলো, লেখা থাকলে লিখে নিতে পারো। ওকে, এবার দেখো পর্যাবৃত্ত গতি মানে কি মনে আছে? যে গতি একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর কি করে? রিপিট করে, পুনরায় সেই জিনিসটাই ঘটে একটা নির্দিষ্ট সময় পর পর, তাকে কি পর্যাবৃত্ত। তার মানে কম্পন কেমন একটা গতি যেটা রিপিট করবে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। নেক্সট কি? একই পথ দিয়ে যাতায়াত করবে। রিপিট তো করবে কিন্তু কিভাবে? ও একই পথ দিয়ে যাতায়াত করবে, এই বিষয়টা থাকবে। যেমন চলো একটা উদাহরণ নিয়ে নিই, তাহলে ক্লিয়ার হয়ে যাব। আগেই বলছি এগুলো সব আগে চ্যাপ্টারে পড়ে জেনে এসছি, আমি শুধু একবার রিপিট করে দিচ্ছি। যেমন পেন্ডুলাম, স্প্রিংয়ের গতি, দুটো উদাহরণ লিখেছি, পেন্ডুলামের গতি, স্প্রিংয়ের গতি, এগুলো। চলো পেন্ডুলামের গতি কেমন? এই তো এটা পেন্ডুলাম আছে, আমি মনে করি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে ছেড়ে দিলাম, তাহলে পেন্ডুলাম কেমন মোশন করবে? তো এই দিক যাবে, আবার যাবে, আবার যাবে। তো বিষয়টা বুঝতে পারছো কী ঘটছে এখানে? দেখে নাও, টেনে ছেড়ে দিলাম, তাহলে কি হচ্ছে? যাচ্ছে ফিরে আসছে, যাচ্ছে ফিরে আসছে। দেখো একই গতিকে রিপিট করছে। কিভাবে রিপিট করে? যাতায়াত, যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, হয়ে গেল কি? কম্পন। নেক্সট স্প্রিংয়ের গতি। চলো উল্লম্ব অনুভূমিক যা ধরবে ধরো, চলো আমি অনুভূমিকটাই ধরলাম। ঠিক আছে, মনে করো এখানে একটা বস্তু আছে, ঠিক আছে, এরকম অনুভূমিক ঘর্ষণহীন তলে রাখা আছে। ধরো এই বস্তুটাকে টেনে ছেড়ে দিলাম, এই বস্তুটাকে টানলাম, ছেড়ে দিলাম, কেমন মোশন করবে? হ্যাঁ কি না? এরকম মোশন করবে কি করবে না? অবশ্যই করবে। এখানেও কি ঘটছে ভালো করে দেখো, অবশ্যই রিপিট করছে এই মোশনটাই, হ্যাঁ কি না? আর কি? যাতায়াত, এই তো যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, এই টাইপের মোশনগুলোকে কি বলবো? কম্পন। একটা ছোট্ট উদাহরণ দিয়ে, পৃথিবীর চারপাশে সূর্য ঘুরছে, এটা কিন্তু কম্পন নয়। তার রিজনটা কি? দেখে নাও, পৃথিবীর চারপাশে সূর্য ঘুরছে বললাম, উল্টো বিষয় বলেছি, সূর্যের চারপাশে পৃথিবী, তাই তো? আচ্ছা, তো এই যে এটাকে কম্পন বলবো না, কারণ কি? একমুখী, দেখো চলেই যাচ্ছে, এরকম নয় যে যাচ্ছে আবার ফিরে আসছে, এটা তো হয় না, তো সেটাকে আমরা কম্পন বলবো না, যদিও সেটা রিপিট করছে। তো রিপিট তো অবশ্যই করবে কিন্তু কি? যাতায়াত করবে, এই বিষয়টা থাকবে, দ্বিমুখী ব্যাপারটা থাকবে। ঠিক আছে, এটুকু ক্লিয়ার থাকবো, হয়েছে? আচ্ছা চলো এবার চলো একটা প্রত্যানয়ক বল সম্পর্কে একটু জেনে নিই। মানে একটু এরপরে যে টার্মটা পড়বো সেখানে লাগবে, তার জন্য আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রত্যানয়ক বল এই জিনিসটা কি? ঠিক আছে, সেরকম সংজ্ঞার কোনো রিজন নেই, শুধু জেনে রাখো জিনিসটা। প্রত্যানয়ক বল, যেটাকে আমরা ইংলিশে রিস্টোরিং ফোর্স বলি। ঠিক আছে, ইংলিশটা আমরা লিখলে লিখে নিতে পারো, রিস্টোরিং ফোর্স, রিস্টোরিং ফোর্স। ঠিক আছে, প্রত্যানয়ক বল এই জিনিসটা কি? চলো আগে সংজ্ঞাটা একটু নিজের ইচ্ছে মতো বলে দিই, নিজের ইচ্ছে মতো নেই, যেটা সংজ্ঞা সেটা বলে দিই, তারপরে এর ব্যাখ্যাটা চলে আসছি। যখন কোনো বস্তুকে তুমি তার সাম্যাবস্থা থেকে বিক্ষিপ্ত করবো, যখন কোনো বস্তুকে তার সাম্যাবস্থা থেকে বিক্ষিপ্ত করা হবে, তখন যে বলটি সেই বস্তুকে সাম্যাবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে তাকেই বলা হচ্ছে প্রত্যানয়ক বল। যেমন দেখো সাম্যাবস্থা কোনটা? এটা স্থির অবস্থায় আছে, আমি টেনে ছেড়ে দিই, কি করবে? বস্তুটা আবার এখানে ফিরে আসবে। হ্যাঁ, কেন? আবার যখন এদিকে যাবে আবার এদিকে ফিরে আসবে,
তাই তো? এবার দেখো এখানে টেনে ছাড়ছে, কোন দিকে যাচ্ছে? ওই দিকে না এইদিকে? এইদিকে কি আছে? তার সাম্যাবস্থা, তার জন্য সাম্যাবস্থার দিকে আসছে। তাহলে এখানে থেমে কেন যাচ্ছে না? গতি চাটির জন্য আবার এই পাশে আসছে, কিন্তু গিয়ে আবার কোন দিকে যাচ্ছে? আবার এইদিকে যাচ্ছে, সাম্যাবস্থার দিকে। বুঝতে পারলাম? এখানেও দেখে নাও, আমি টেনে ছেড়ে দিলাম, তাহলে বস্তুটা কোন দিকে যাবে? আমি এদিকে বস্তুটাকে যত টানবো, ওইদিকে টেনে যদি ছেড়ে দিই, বস্তুটা কিছু ছেড়ে দিলে কোন দিকে আসবে? এই দিকে আসবে। হ্যাঁ কিনা? কোন দিকে আসছে? সাম্যাবস্থার দিকে, কারণ এটা আমার ন্যাচারাল অবস্থা, সাম্যাবস্থা। যখন আবার স্প্রিংটা সংকুচিত হবে, তখন আবার স্প্রিংটা কোন দিকে যাবে? এটা এই মোশনটা ঘটবে, আবার কোন দিকে যাবে? এই দিকে। কে নিয়ে যাবে? তার সাম্যাবস্থানের দিকে যাবে। হ্যাঁ কিনা? কে নিয়ে যাবে? প্রত্যানায়ক বল। তো এই যে বলটা বস্তুটাকে তার সাম্যাবস্থানের দিকে ফিরিয়ে আসছে, যেমন এ পাশে থাকলে বলটা প্রত্যানায়ক বল কোন দিকে? এই দিকে। যখন এই পাশে বস্তুটা আসছে, প্রত্যানায়ক বল এই দিকে। ঠিক আছে? যেমন এখানে টেনে এই দিকে টানছি, প্রত্যানায়ক বল এই দিকে। যখন এই দিকে সংকুচিত হচ্ছে, প্রত্যানায়ক বল এই দিকে। মানে যে বলটা বস্তুটাকে তার সাম্যাবস্থানে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করে, তাকেই কি বলা হচ্ছে? প্রত্যানায়ক বল। যেমন এখানে চলে সিম্পলি উদাহরণ নিই, এখানে যদি এমজি বলো, ধরো এটা থিটা, তাহলে সবসময় এমজি তো একদম নিচে, এটা 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 তাহলে কি থিটা কোণ? এটাও থিটা হয়, এমজি কস। দেখো এটা যদি থিটা হয়, এটাও থিটা হবে, অনুরূপ কোণ, তাই তো? যেভাবে ভাববা, ঠিক আছে? ওকে, দেখে নাও, এই তো এটা ছেদক, এটা দুটো সমান্তরাল, তাহলে এটা থিটা হলে এটাও থিটা। ঠিক আছে? এটা যদি এমজি হয়, এমজি কস, আর এটা কি হয়ে যাবে? এর সাথে 90 যেটা থাকবে ওটা কি? এমজি সাইন। তাহলে এখানে কি এমজি সাইনটা কি? প্রত্যানায়ক বল। ঠিক আছে? এই বলটাই কি করছে? তাকে কিসে ফিরিয়ে নিয়ে আসে? সাম্যাবস্থা। এখানেও তুমি এই বস্তুটাকে যত ডান পাশে টানবা, তত এই দিকে একটা ফোর্স সৃষ্টি হবে। হ্যাঁ কি না? এই ফোর্সটাই কি? প্রত্যানায়ক বল। মাথায় ঢুকেছে? তো যে বলটা কোনো বস্তুকে যদি তার সাম্যাবস্থাকে বিক্ষিপ্ত করা হয়, বস্তুটাকে পুনরায় তার সাম্যাবস্থায় নিয়ে আসার চেষ্টা করে, তাকে কি বলা হচ্ছে? প্রত্যানায়ক বল। যেমন সিম্পলি এখানে এমজি সাইন থিটার এখানে যখন প্রসারিত করবে, তখন এই দিকে একটা ফোর্স ক্রিয়া করবে, যখন সংকুচিত করবে এই দিকে ফোর্স ক্রিয়া করবে। এই বস্তুটা যখন এই দিকে আসবে, তখন প্রত্যানায়ক বল কোন দিকে? এদিকে ক্রিয়া করবে। এই বলটাকে প্রত্যানায়ক বলা হয়েছে। ঠিক আছে? সুতরাং কোনো বস্তুর কম্পন ঘটার জন্য আমাকে প্রত্যানায়ক বল থাকতেই হবে, নাহলে এটা কম্পন ঘটার কোনো গল্পই নেই। ঠিক আছে? দেখে নিও। চলো এবার আমরা মুক্ত কম্পন সম্পর্কে জেনে নিই। দেখে নাও, মুক্ত কম্পন কাকে বলে? ফ্রি ভাইব্রেশন। ঠিক আছে? চলো জানা যাক। তো আমি দেখো একটা ছোট্ট বিষয় হলো, এই চ্যাপ্টার থেকে আমি সংজ্ঞাগুলো আর লিখাচ্ছি না, সেগুলো একটু বই থেকে দেখে নেব, পুরো বিষয়টা একটু খালি বুঝে নিই। ঠিক আছে? আচ্ছা দেখুন, মুক্ত কম্পনের সংজ্ঞার যেটা মূল কথা, সেটাকে আমি জাস্ট কয়েকটা ভাষাতে লিখেছি। মনে করো কোনো কণা কম্পিত হচ্ছে, ঠিক আছে? মানে কম্পনশীল একটি কণা, তার ওপর প্রত্যানায়ক বল ছাড়া যদি অন্যান্য বলগুলি নগণ্য হয়, তাহলে তার কম্পাঙ্ককে কি বলবো? তার কম্পনকে কেমন বলবো? মুক্ত কম্পন। আর একবার রিপিট করি, দেখে নাও, একটা যখন বস্তু কম্পিত হচ্ছে, তার উপর বিভিন্ন বল ক্রিয়া করতে পারে। হ্যাঁ কিনা? তার মধ্যে প্রত্যানায়ক বল তো থাকবেই, তাই না? তার জন্যই তো কম্পিত হচ্ছে। তো প্রত্যানায়ক বল ছাড়া যদি অন্যান্য বলগুলি নগণ্য হয়, ঠিক আছে, মূল বল যদি প্রত্যানায়ক বল হয়, অন্যান্য বলগুলো আমি যদি নগণ্য করতে পারি, ঠিক আছে, তাহলে সেই কম্পনকে কি বলবো? মুক্ত কম্পন। ক্লিয়ার হয়েছে? আর কি? মুক্তভাবে কম্পনশীল প্রতিটি বস্তুরই একটি নির্দিষ্ট কম্পাঙ্ক আছে। মনে করো কোনো বস্তু মুক্তভাবে কম্পিত হচ্ছে, মুক্তভাবে কম্পিত হওয়া মানে কি? তার ওপর প্রত্যানায়ক বল ছাড়া অন্যান্য বলগুলি কি? নগণ্য। যদি এইভাবে কোনো বস্তু কম্পিত হয়, ঠিক আছে, তাহলে সেই রকম প্রতিটি বস্তুরই একটি নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে। এর মানেটা কি? চলো একটু জেনে নিই, বিস্তারিত বুঝি। ধরে নাও যেমন সরল দোলকের ক্ষেত্রে এই এন নটটা কি? মুক্ত কম্পন। এন নট সমান কি? 1/t, আমাদের জানা আছে। টি মানে 1/2 পাই, এটা করলে 1/2 পাই, ওটা বলা জি/এল। এর মানেটা কি? বলে এর মানে হচ্ছে, সাপোজ ধরে নাও এটা একটা পেন্ডুলাম, আমি এখান থেকে ছাড়ি বা এখান থেকে ছাড়ি বা এখান থেকে, আমি যেখান থেকেই ছাড়ি না কেন, এই সরল দোলকের দৈর্ঘ্য এল ফিক্সড, ঠিক আছে, জি তো ফিক্সড, ওকে, তাহলে এর কি থাকবে? এর কম্পাঙ্ক সব ক্ষেত্রে সেম হবে। তুমি এখান থেকে ছাড়ো বা এখান থেকে ছাড়ো বা এখান থেকে ছাড়ো বা যেখান থেকে ছাড়বে ছাড়ো, সব ক্ষেত্রে এর একটা নির্দিষ্ট কম্পাঙ্ক থাকবে। ঠিক আছে? এবার অনেকে বলেছে এটা কি করে সম্ভব? কম্পাঙ্ক তো মনে হচ্ছে আলাদা হওয়া উচিত। আচ্ছা, কম্পাঙ্ক মানে কি? 1/t। হ্যাঁ কিনা? মানে কি একক সময়ে কতগুলি পূর্ণ দোলন সম্পন্ন হচ্ছে। বা কম্পাঙ্ক মানে এইভাবে মনে রাখিও, প্রতিটি বস্তু যেমন নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে, মানেই প্রতিটি বস্তু একটা নির্দিষ্ট পর্যায়কাল থাকে, যেভাবে ভাববে একই কথা। ঠিক আছে? কারণ এন নট সমান 1/t। চলো আমি টি দিয়েই বুঝাই, তাহলে কম্পনটা অটোমেটিকলি বুঝে যাবা। এর মানে হচ্ছে একবার কমপ্লিট হতে, পূর্ণ দোলন একবার কমপ্লিট হতে,
ঠিক আছে, একটা পূর্ণ কম্পন সৃষ্টি হতে সময় সেম লাগবে। এবার তুমি তো বলবে না স্যার এখানে কাছ থেকে ছাড়লে তুমি যে তাড়াতাড়ি হয়ে যাবে, দূর থেকে ছাড়লে তুমি যে বেশি সময় লাগবে। না, ভালো করে ভেবে দেখো, যদি কাছ থেকে ছাড়ো তাহলে ছাড়ার সময় কি মোশনটাও স্লো হবে, যদি দূর থেকে ছাড়ো বেশি জোরে হবে, কিন্তু যেটা টোটাল সময় লাগবে সেটা ফিক্সড। মানে গল্পটা এরকম, এখান থেকে মনে করে ছাড়লাম, গেল আবার এলো, মনে করো 2 সেকেন্ড লাগবে, যদি এখান থেকে ছাড়ি যাবে আসবে কিন্তু 2 সেকেন্ডই লাগবে, দূর থেকে ছাড়ি আরও বেশি স্পিডে যাবে কিন্তু 2 সেকেন্ডই লাগবে। এটাই হচ্ছে এর মানে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট স্থিতিস্থাপক স্প্রিংয়ের ক্ষেত্রে ওই তো ধরে নাও যে স্প্রিংয়ের উদাহরণটা দিয়েছিলাম, যে অনুভূমিক স্প্রিং আছে ধরে নাও, ঠিক আছে, উল্লম্ব ধরতে পারো, ঠিক আছে, অনুভূমিক স্প্রিং আছে, আমি টেনে ছেড়ে দিলাম। তো এই যে একবার যে পূর্ণ কম্পিত পূর্ণ একটা কম্পন সৃষ্টি হবে, ঠিক আছে, সেখানেও ওর নির্দিষ্ট একটা কম্পাঙ্ক থাকবে বা একটা নির্দিষ্ট পর্যায়কাল থাকবে, যেভাবে বলবা সেটা কত হয় 1/2 পার রুট ওভার। এগুলো কী করে এসছে না এসছে ব্যাখ্যাতে যাচ্ছি না, আগের চ্যাপ্টারে আমরা জেনে এসছি সরল দোলক গতি। ঠিক আছে, তো এগুলো হচ্ছে এদের মুক্তভাবে যখন কম্পিত হবে এই নির্দিষ্ট কম্পাঙ্কে কম্পিত হয়। ঠিক আছে, আচ্ছা দেখে নিও। এবার ছোট্ট যদি একটা জিনিস যেটা বিষয় আমি একটু বলে দিই, বুঝে গেছি তো বারবার রিপিট করে দিচ্ছি। ধরে নাও আমি এই সরল দোলকের এলকে চেঞ্জ করছি, তাহলে তার মুক্ত কম্পনও চেঞ্জ হয়ে যাবে, বা জি চেঞ্জ হচ্ছে নির্দিষ্ট উচ্চতার ক্ষেত্রে জি চেঞ্জ হয় তার মুক্ত কম্পন চেঞ্জ হবে। ঠিক আছে, স্প্রিংয়ের ক্ষেত্রে কি তুমি যদি যে ভরটা ঝুলিয়েছো একে চেঞ্জ করে দাও, এর ভরের পরিবর্তন করছো, মুক্ত কম্পন চেঞ্জ হবে। স্প্রিং কেটা কার ওপর ডিপেন্ড করে? স্প্রিংয়ের উপাদানের ওপর। ঠিক আছে, তো উপাদানের সাথে কিছু চেঞ্জ করছো তাহলে তার মুক্ত কম্পন চেঞ্জ হবে। তো ঠিক আছে, তো মুক্ত কম্পন অবশ্যই একটা নির্দিষ্ট স্প্রিং বলো বা নির্দিষ্ট কি বলে একটা দৈর্ঘ্যের দোলক বলো, ওই কিছু বিষয় নির্দিষ্ট থাকতে হবে। ঠিক আছে, তার ক্ষেত্রে ফিক্স থাকে, যেমন এই বিষয়গুলো বলে দেওয়া হয়েছে। আচ্ছা দেখে নিও। চলো এবার আমরা তির্যক ও অনুদৈর্ঘ্য কম্পন সম্পর্কে একটু জেনে নিই। দেখো একদম অত্যন্ত শর্টভাবে লিখিয়ে দিয়েছি। ঠিক আছে, সম্পূর্ণ সংজ্ঞাগুলো একটু বই থেকে দেখে নেবে, মূল বিষয়গুলো শুধু বোঝো। তির্যক কম্পন বা ইংলিশে বলে ট্রান্সভার্স ভাইব্রেশন, মানেটা কি দেখে নাও। ধরে নাও কোনো কণা কম্পিত হচ্ছে, ঠিক আছে, তাহলে বস্তু কণাগুলির কম্পন, এটা মানে কি লম্ব বা সমকোণ যাই বলো, লম্ব হয় কার সাথে? বস্তুর দৈর্ঘ্যর সাথে, তাহলে সেই টাইপের কম্পনকে বলবো তির্যক কম্পন। ব্যাপারটা বুঝলাম না, চলো একটা উদাহরণ নিয়ে নাও। ধরে নাও একটা দড়িকে টান টান করে বেঁধে রেখেছে দুই প্রান্তে, ঠিক আছে, ধরে না দুই প্রান্তে টান টান করে বাঁধা আছে, একদম টান টান করে। আমি কি করলাম? দড়িটার মিডিলটাকে ধরে টেনে ছেড়ে দিলাম। দড়িটা কেমন মোশন করবে? হ্যাঁ কি না? মানে দড়িটার মোশন কি মোটামুটি এরকম হবে নাকি? একটু বলার চেষ্টা করো তো, আমার আঁকাটা হয়তো খুব বাজে হচ্ছে। এরকম হবে কি হবে না? এইভাবে কম্পিত হবে কি হবে না? আরও একবার রিপিট করছি, দড়ি ছিল টান টান করে দুই প্রান্তে বাঁধা, আমি টেনে ছেড়ে দিলাম, তাহলে কেমন মোশন করবে? হ্যাঁ কি না? এবার ভালো করে দেখো, এটা তির্যক কম্পন। কীভাবে বুঝলাম? বস্তু কণাগুলির কম্পন, বস্তু কণাগুলি কীভাবে কম্পিত হচ্ছে দেখো, এই যে দড়িগুলো যে কণাগুলো আছে এই তো এরকম মোশন করছে, হ্যাঁ কি না? এই তো এই বরাবর মোশন করছে তো প্রত্যেকটা কণায়, তাই তো কেমন মোশন করছে? আর দৈর্ঘ্য কী বরাবর আছে? দৈর্ঘ্য কোন দিকে আছে? এই দিকে আছে, তাহলে দেখো দৈর্ঘ্য এই বরাবর আর হচ্ছে কম্পন এই বরাবর, দৈর্ঘ্য এই বরাবর কম্পন এই বরাবর, তাহলে কি দৈর্ঘ্যের সাথে কম্পন কেমন? লম্ব বা সমকোণ যেভাবে বলবে, এই টাইপের মোশনকে বলা হচ্ছে তির্যক কম্পন। ঠিক আছে, নেক্সট অনুদৈর্ঘ্য কম্পন বা লঙ্গিটিউডিনাল। ঠিক আছে, লঙ্গিটিউডিনাল টিউডিনাল যাই বলবে বলো, লঙ্গিটিউডিনাল ভাইব্রেশন। বস্তুর কণাগুলির কম্পন যদি সমান্তরাল হয় বস্তু দৈর্ঘ্য, এটা সমান্তরাল সাইন, সমান্তরাল হয় বস্তুর দৈর্ঘ্যের সাথে, তাহলে সেই কম্পনকে কি বলবো? অনুদৈর্ঘ্য কম্পন। সিম্পলি চলো উদাহরণ নিয়ে নাও, যেটা উদাহরণটা দেখিয়েছিলাম ওই তো মনে আছে, স্প্রিংয়েরই উদাহরণ নাও না, চলো অনুভূমিক উল্লম্ব যে স্প্রিংয়ের উদাহরণ নিয়ে নাও। এই দেখো একটা স্প্রিং আছে, এক প্রান্তে বেঁধে দিয়েছি, আমি যদি টেনে স্প্রিংটাকে ছেড়ে দিই কেমন মোশন করবে স্প্রিংটা? ভালো করে বলো। এইরকম মোশন করবে, হ্যাঁ কি না? ওদিকে যাবে, এইদিকে যাবে, ওইদিকে যাবে, এইদিকে যাবে, এরকম মোশন করবে তো। আর স্প্রিংয়ের দৈর্ঘ্যটাও কোন বরাবর আছে? দেখো দৈর্ঘ্যটাও কি এই বরাবরই আছে, হ্যাঁ কি না? স্প্রিংটা কোন বরাবর আছে? এই বরাবর নেই, আর কম্পিত কি এই বরাবর হচ্ছে, তাহলে কি কম্পন আর দৈর্ঘ্য কি পরস্পর কি সমান্তরাল, তার জন্যই এই টাইপের কম্পনকে কি বলবো? অনুদৈর্ঘ্য কম্পন। ঠিক আছে, বুঝতে পারলাম। তুমি উল্লম্ব স্প্রিংয়ের ক্ষেত্রেও নিতে পারো একই জিনিস, যা বলবা। টেনে ছেড়ে দিলাম, তাহলে মোশন কেমন করবে? কম্পন কীভাবে কম্পিত হবে? এইভাবে, হ্যাঁ কিনা? দৈর্ঘ্যটাও কীভাবে আছে? এইভাবে আছে, এই বরাবরই দৈর্ঘ্য, দেখো যেভাবে বলবে। ঠিক আছে, দেখে নিও। এবার চলো আমরা একটু অবমন্দিত কম্পন সম্পর্কে জেনে নিই, ড্যাম্পড ভাইব্রেশন।
ঠিক আছে, অবমন্দিত কম্পনের মানেটা কি, চলো আগে দেখে নিই কী লিখেছে, পরে আসছি। আগে এই বিষয়টা আমাকে একটু বলি তো কী ঘটবে। চলো এই সেই উদাহরণ নিলাম, কী বলে একটা সরল দোলকের উদাহরণ নিলাম। মনে করো টেনে ছেড়ে দিলাম, কী ঘটবে? মনে করো এখানে এতটা টেনে ছেড়ে দিলাম, কি ঘটা উচিত? একদম প্র্যাকটিক্যাল ক্ষেত্রে ভাবো, আমাদের যে পরিবেশ সেই পরিবেশে ভাবো, প্র্যাকটিক্যাল ক্ষেত্রে টেনে ছেড়ে দিলাম, কি ঘটবে? কম্পন কোনটাকে কম্পন বিস্তার বলে মনে আছে? সাম্যাবস্থান থেকে ম্যাক্সিমাম কত দূর যাচ্ছে, এটাই তো কম্পন বিস্তার। যেমন এখানে যদি এতটা দূরে গিয়ে ছেড়ে দিই তাহলে কি হবে? এটা একদম আইডিয়াল কেস হতো, তাহলে এ পাশে যতটা যাবে, এ পাশে যতটা যাবে, এ পাশে ততটাই যাবে, হ্যাঁ কি না? মানে এই তো টেনে ছেড়ে দিলাম, তাহলে এই পাশে ততটাই আসবে, আবার ততটাই যাবে, তো চলতেই থাকবে। এটা হচ্ছে আইডিয়াল কেস। কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কি, বায়ু আছে, বায়ুর বাধা আছে, হ্যাঁ কি না? ফলে কি হবে? আমি যদি টেনে ছেড়ে দিই কিছুক্ষণ পর কি যাবে, এরকম স্লো হতে 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 একসময় থেমে যাবে। এটাই তো হওয়া উচিত, হ্যাঁ কি না? কেন থামলো বলো তো? এখানে বায়ুর বাধা আছে, তাই না? বাধার বলের জন্য কি, এই বাধার জন্য কি হচ্ছে, এর কম্পন বিস্তারটা ধীরে ধীরে কি কমছে, কমছে না? দেখো প্রথমে দেখো কেমন মোশন হতো, দেখো এরকম হতো না, গেল, এবার বায়ুর বাধার জন্য ততটা কিন্তু যাবে না, আবার কিন্তু ততটা আসবে না, আবার কিন্তু ততটা যাবে না, এরকম করতে করতে একসময় কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তাই না? তাহলে এখানে কি হচ্ছে, বাধাজনিত বলের উপস্থিতির জন্য কম্পনের বিস্তার ধীরে ধীরে হ্রাস পেতে 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 একসময় কি বিস্তার কি শূন্য হয়ে যাচ্ছে। এই টাইপের বিস্তার কি কম্পনকে কি বলবো, অবমন্দিত কম্পন। আর আমরা যেটা পড়ে এসেছি বা যেটা আমরা পড়াশোনা করি সেটা হচ্ছে এটা আইডিয়াল কেস, যে কোনোরূপ বাধার উপস্থিতি নেই, শুধুমাত্র প্রত্যানায়ক বলই আছে, বাদ বাকি কিচ্ছুই নেই, তাহলে কি এটা চলতেই থাকবে, হ্যাঁ কি না? এই কম্পন বিস্তার কেন কমলো? বাধার জন্যই তো কমলো। যদি বাধাই না থাকতো তাহলে চলতেই থাকতো, যেটা আমরা পড়াশোনা করে আসি আইডিয়াল কেসে। কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এটা ঘটবে না, কমতে 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 এক সময় থেমে যাবে। এই টাইপের মোশনকেই কম্পনকে বলা যায় অবমন্দিত। আমি একদম সিম্পলি ভাষা দিয়ে লিখতে যাইনি, মেন বিষয়টা লিখেছি, দেখে নাও। সেটা হচ্ছে বাধাজনিত বল উপস্থিত থাকবে যখন কোনো বস্তু কম্পিত হবে, ফলে কি হবে, কম্পন বিস্তার ক্রমশ কমতে থাকবে, তারপর হ্রাস পেতে থাকবে, এক সময় কী হয়ে যাবে, বিস্তার শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এই টাইপের কম্পনকে কি বলবো, অবমন্দিত কম্পন। আশা করছি বিষয় ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখে নাও। এবার আমরা একটা চিত্র দেখব, ওকে? চলো আগেটুকু লিখে নাও, তারপরে বলছি। তার মানে দেখো প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কেমন হওয়া উচিত বলো। আমি এ পাশে সরণ লিখলাম, সরণ মানে সাম্যাবস্থান থেকে বুঝে নিও, ঠিক আছে? আর এই পাশে সময় লিখলাম, ধর আমি মিটে দিলাম, তাই না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, গল্পটা বুঝে তাহলে হবে। এক পাশে সরণ, এ পাশে সময়। তাহলে আমরা এক্ষুনি চিত্রটা কী এঁকেছিলাম মনে আছে? আমরা এরকম চিত্রটা এঁকেছিলাম যে প্র্যাকটিক্যাল হলে চলতে থাকতো, কিন্তু যেহেতু আইডিয়াল হলে চলতে থাকতো, কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কি কমতে 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 একসময় কি শূন্য হয়ে যাবে, হ্যাঁ কিনা? দেখো বিস্তারটা, সরণটা কি ধীরে ধীরে কমছে না? বিস্তার বলতে এখানে সরণ বলতে এই যে সাম্যাবস্থান থেকে, ঠিক আছে, সরণটাকে বলছি। তাহলে কি সরণটা কি ধীরে ধীরে কমছে কি কমছে না? কমছে তো নাকি? দেখো সরণটা কি, দেখো সরণটা কি ধীরে ধীরে কমছে, কমছে, সরণটা ধীরে ধীরে কমবে, ঠিক আছে? সরণটা ধীরে ধীরে কমিয়ে দাও, সরণটাকে ধীরে ধীরে কমিয়ে দিলাম, ওকে, সামথিং এরকম কমতে থাকবে। দেখো এটা কেমন মোশন, এটাই হচ্ছে অবমন্দিত কম্পন, যেখানে সরণটা ধীরে ধীরে কমবে, কমতে কমতে এক সময় কী হয়ে যাবে, অবশ্যই জিরো হয়ে যাবে, তাই তো? এরকম করে আস্তে আস্তে যদি সময়টাকে মেটাচ্ছি, দাঁড়াও এরকম করি, তাহলে এক সময় এসে কি এরকম জিরো হয়ে যাবে। বুঝতে পেরেছো গল্পটা? এই টাইপের মোশনকে কি বলা হচ্ছে, অবমন্দিত কম্পন। এই ধরনের কম্পনকে বলা হচ্ছে অবমন্দিত কম্পন। চিত্রটা বাজে হলো, দেখে নিও। এক কথায় বিস্তারটা কমতে 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 জিরো, কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে কি এটা অবমন্দিত কম্পন, এটা অবমন্দিত কম্পন। সরণ মানে কি সবসময় সাম্যাবস্থান থেকে, সবসময় মনে রাখবো সরণ মানে এই সাম্যাবস্থান থেকে, এই পাশটা সময়। কিন্তু আইডিয়াল ক্ষেত্রে কি ঘটে, আদর্শ কেসে এটা হবে না। আইডিয়াল কেসে কি কোনোরূপ তো বাধাই নেই, তাই না? চলো ওপরে যতটা নিলাম নিচে ততটাই নিচ্ছি, সেম জিনিস, সরণ সময়, সময় এ পাশে সরণ, ঠিক আছে? সরণ মানে কি সাম্যাবস্থান থাকে। আইডিয়াল কেসে কী হতো, এ তো যতটা এই পাশে ততটা এই পাশে, আবার অতটাই, আবার ততটাই, আবার ততটা, এরকম করে চলতে থাকতো। তাহলে আইডিয়াল কেসে এরকম ঘটবে, যতটা ডান পাশে ততটা উপরে, যতটা উপরে ততটা নিচে, চলতেই থাকবে। এটা হচ্ছে আইডিয়াল কেস, এটা আদর্শ কেস, যেটা নিয়ে আমরা পড়াশোনা করি নর্মালি। কিন্তু প্র্যাকটিক্যাল ক্ষেত্রে, অবমন্দিতর ক্ষেত্রে কি হবে, জিনিসটা কমতে 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 একসময় অলমোস্ট কি জিরো হয়ে যাবে, একমাত্র থেমে যাবে। তাহলে বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা দেখে নাও। এবারে এই চিত্র সম্পর্কিত একটা বিষয় আমাদের জানার আছে, আগে একটু লিখে নাও, তারপরে চলে আসছি। চলো অবমন্দিত কম্পন থেকে আর কয়েকটা বিষয় একটু দেখে নিই। চলো চিত্রটা এঁকে নিই। এটা তো এক্ষুনি এঁকেছিলাম অবমন্দিত কম্পনের, ঠিক আছে? দেখে নাও। তো এরকম স্যার কমতে কমতে অলমোস্ট একসময় জিরো। এবার স্যার প্রথমটা এটা বললাম A1, প্রথমের কম্পন বিস্তার।
এটা কি একটা পূর্ণ কম্পন, তারপরে কি A2, তারপরে একটা A3, এরকম করে ধরতে লাগলাম। ঠিক আছে, আচ্ছা দেখে নাও হয়েছে, মনে আছে এই চিত্রটা কেমন হবে, এর মানে প্র্যাকটিক্যাল বিষয়টা কেমন। এক্ষুনি কি লিখেছিলাম, এই তো এই চিত্রটা যেটা এঁকেছিলাম, যে একটা পেন্ডুলাম আছে, পেন্ডুলামকে ছেড়ে দিলাম। তো এই যে চিত্রটা এঁকেছি এটা কী অনুযায়ী এঁকেছি, ছেড়ে দিলাম, সাম্যাবস্থান থেকে এঁকেছি দেখো, হ্যাঁ কি না, এপাশে অবশ্যই স্মরণ, এপাশে সময়। ঠিক আছে, তো সাম্যাবস্থান থেকে দেখো আঁকতে কোথা থেকে শুরু করছি, সাম্যাবস্থান থেকে, তাহলে আমি ছেড়ে দিলাম, তাহলে আমি যখন আঁকতে শুরু করলাম কোথা থেকে, যখন এখানে এলো, এবার আঁকতে শুরু করলাম, মাথায় ঢুকেছে, ছাড়লাম, এখান থেকে আঁকতে শুরু করে নিই, কোথা থেকে এঁকেছি, এখান থেকে, তুমি এখান থেকে আঁকতে পারো, কিছু যায় আসে না, আমি যেটা এঁকেছি আমি সেটা বলছি, এখান থেকে আঁকতে শুরু করলাম। ঠিক আছে, আচ্ছা এবার বলো অবমন্দিত কম্পন মানে কি, যতটা ডান পাশে গিয়েছে ততটা বাম পাশে যাবে, যাবে না, বাইরের বাধা তো, তাহলে এখানে যদি 5 সেমি যায়, এখানে পাশে 5 সেমি যাবে না, কিছুটা কম যাবে। আবার কি ফেরত যাওয়ার সময় ততটা যাবে না, আবার কম যাবে, আবার ফেরত আসার সময় আবার কম আসবে, আবার এরকম করতে করতে একসময় কি 0 হয়ে যাবে, আর আঁকছি না, বুঝে নিয়েছো গল্পটা। আচ্ছা দেখে না, এই চিত্রটা এঁকেছি, এবার একটা জিনিস ভালো করে দেখো, A1টা কি, A0 জিনিসটা কি পরে আসছে, A1টা কি কম্পনের প্রাথমিক বিস্তার, এই যে যখন আমি ছেড়ে দিলাম, এবার দেখতে শুরু করলাম, তো এই মোমেন্টে দেখছি যে বিস্তার কত, এখানে A1 বলছে এই জিনিসটা। ঠিক আছে, দেখে নাও যতটা এলো, ওকে A1, তারপরে এটা পূর্ণ কমপ্লিট হলো। ঠিক আছে, পূর্ণ কমপ্লিট হলো, এখানে গিয়ে দেখে নাও গল্পটা, গেল গেল, আবার এখানে এলো, আবার সেকেন্ড, মানে এটা হচ্ছে একটা পূর্ণ কম্পন, এটা পূর্ণ কম্পন হয়ে গেল, আবার এটা হয়ে গেল তারপরের পূর্ণ কম্পন। বুঝতে পেরেছি, আমরা বিষয়টা দেখছি এখান থেকে, তাহলে দেখো গিয়ে আবার ফিরে এসে আবার এখানে হলো, পূর্ণ কম্পন হয়ে গেল, আবার গিয়ে আবার ফিরে এসে আবার হলো, একটা পূর্ণ কম্পন হলো, ক্লিয়ার হয়েছে। আচ্ছা দেখে নাও, এবার দেখো গল্পটা যেটা বলতে চাইছি, কোনটা A1, এখানে A1, এটা A2 কোনটা, এই তো A2, এরপর একটা A3 কোনটা হবে, এটা হবে, যেটা ফিরে যাবে এরপরে। যাই হোক, বুঝতে পেরেছো। আচ্ছা চলো এবার দেখো যে বিষয়টা, তো A1টা কি কম্পনের প্রাথমিক বিস্তার, যখন থেকে আমি এই তো এখান থেকে দেখতে শুরু করলাম। আচ্ছা ঠিক আছে, এটা কম্পনের প্রাথমিক বিস্তার। সেকেন্ড, যখন কি একটা কমপ্লিট হলো, তারপরে যে একটা কমপ্লিট হলো, তারপরে A2 কি একটি পূর্ণ কম্পনের পর বিস্তার, A3 কি হবে দুটি কম্পনের পর ডট ডট বিস্তার, A4 কি হবে 3টি কম্পনের পর। ক্লিয়ার হয়েছে, ওই তো দেখতে পাচ্ছি চিত্রে। আচ্ছা দেখে নাও, দেখে নাও, একটি কম্পনের পর, দুটি কম্পনের পর, 3টি কম্পনের, এরকম চলতে থাকবে। যাই হোক, আচ্ছা এবার দেখো যে গল্পটা এটা দেখানো যায়। এবার মুক্ত কম্পনের বিস্তারটা কি বলছি দেখো, এই যে এটা মুক্ত কম্পনের বিস্তারে এতক্ষণে আঁকি, এটা এবার ভালো করে দেখো, এটা কিন্তু প্রাথমিক বিস্তারের চেয়ে বেশি। এর মানে কি মুক্ত কম্পন মানে কি, মুক্ত কম্পন মানে কি একটু ভাবো, প্রত্যানায়ক বল ছাড়া অন্য কোনো বল থাকবে না, বা নেগলিজিবল যাকে বলে। এর মানে কি এখানে বাধা টাধা থাকবে না, মানে যে প্র্যাকটিক্যাল কেসটা। তাহলে বলো, আমি যদি এখান থেকে ছেড়ে দিতাম, এখান থেকে দেখতে শুরু করলাম, যতটা গিয়েছে যদি বাইরের বাধা না থাকতো এতটা যেত না, বেশি যেত, অবশ্যই একটু বেশি যেত। এই জন্যই A0টা একটু A1-এর থেকে বড় করেছি। তার মানে কি A1টা অবশ্যই কি A0-এর থেকে ছোট হবে। তার রিজন মুক্ত বিস্তার, হ্যাঁ কি না, মুক্ত কম্পনের বিস্তার এখানে, কারণ বাইরের কোনো বায়ুর বাধা নেই, শুধু প্রত্যানায়ক বলতে বেশি তো যাবেই, কিন্তু বায়ুর বাধার জন্য একটু কম গেছে। ক্লিয়ার হয়েছে। আচ্ছা এটা দেখানো যায় A1/A2, এই যে A2/A3, A3/A4, এটা তুমি যদি করো না, এরকম করে করো, এটা কি পাবা জানো, ধ্রুবক পাবে। মাথায় ঢুকলো, A1/A2 করে দেখো, যা পাবা, A2/A3 করবা, A3/A4 করবা, সব ধ্রুবক পাবা। এর অনুপাতটা সবসময় ধ্রুবক হবে। এই ধ্রুবকটাকে ক্রমিক হ্রাসের হারও বলা হয়, ক্রমিক হ্রাসের হার এটাও বলা হয়। ঠিক আছে, এই ধ্রুবকটাকে চলো দেখে নিও, দেখে নাও এটুকু। এবার আমরা পরবশ কম্পনটা জেনে নিই। চলো, পরবশ নামের মধ্যে বুঝতে পারছি পরের বশ, পরের অধীনে থাকা সামথিং কিছু এরকম, তাই তো। চলো দেখে নিই ফোর্সড ভাইব্রেশন জিনিসটাকে, চলো আগে বোঝার চেষ্টা করি। আচ্ছা একটু আগে একটা জিনিস বললাম যে অবমন্দিত কম্পনে কি হয়, ধীরে ধীরে বিস্তার কমতে 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 0 হয়ে যায়। বলো তো, যদি কোনো রকমভাবে আমি বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে পারতাম কোনো রকমভাবে, এই যে কমছে না, যতটা কমছে আমি যদি ততটা এনার্জি দিতে পারি, তাহলে কি হবে, কমবে, চলতেই থাকবে, হ্যাঁ কি না, এরকম কিছু একটা বিষয় ঘটবে কি ঘটবে না, তাই তো। এই জিনিসটা দেখা যেত তোমার আগেকার ঘড়িতে, এখন তো আর দম দেওয়া ঘড়িগুলো নেই, এখন স্যার ব্যাটারি দিয়ে সমস্ত কিছু চলে, ডিজিটাল ঘড়ি হয়ে গেছে, ইলেকট্রিসিটি দিয়ে চলে। তো আগেকার যেগুলো ছিল দম দিতে হতো, চাবি ঘুরিয়ে ঘুরিয়ে কী করা হতো, স্প্রিংকে সংকুচিত করে দেওয়া হতো, তার মধ্যে স্থির শক্তি সঞ্চিত হতো। সেই শক্তিটাই কি
ঘড়িটাকে চালিত করতে হেল্প করতো। ঠিক আছে, এই শক্তিটা ওকে কি এনার্জি সাপ্লাই করছে। ঠিক আছে, এই এনার্জির ফলে সে ঘড়িটা চলতে থাকতো। ওকে, এবার দেখো এই জিনিসটা এখানে বলবো, গল্পটা শুধু বোঝার চেষ্টা করে সেটা হচ্ছে, তো মোটামুটি এইরকম একটা বিষয় থাকবে যে একজন অন্যজনকে এনার্জি সাপ্লাই করছে, এই বিষয়টা মোটামুটি একটা ধরে রাখো। সেটা হচ্ছে সিম্পল। চলো একটা উদাহরণ দিই, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে। যেটা বইয়ে উদাহরণ আছে, চলো সেটাই দিচ্ছি। ধরে নাও এইরকম একটা সুতো বা দড়ি যা ধরবে, ধরো দুটো বস্তু ঝুলিয়ে দিয়েছি, দুটো পেন্ডুলামই ভাবো, এটা ছোট একটা বড়, মানে ছোট বড়, ঠিক আছে, সমান নয়, এরকম ভাবো। ঠিক আছে, এটা ছোট বড় কারণ নিলাম যাতে কম্পাঙ্ক আলাদা হয়। টি সমান কি মনে আছে, কী সব লিখছি, এন সমান কি মনে আছে, 1/t মানে 1/2π√g/l, তাই তো। কম্পাঙ্ক যাতে আলাদা হয়, এর চেয়ে বেশি এর একরকম কম্পাঙ্ক হবে, এর একরকম কম্পাঙ্ক, এল আলাদা নিলাম। আচ্ছা চলো, এবার দেখো কি করলাম, গল্পটা বুঝিয়ে তারপর আমি পরবশ কম্পন কাকে বলে সংজ্ঞাতে আসছি। ঠিক আছে, দেখে নাও। মনে করো এই দুটো, একটা পি আছে একটা কিউ, ঠিক আছে, একটা পি দোলক কিউ দোলক। মনে করো আমি পি দোলকটাকে টেনে ছেড়ে দিলাম, তাহলে পি দোলকটা কি আন্দোলিত হবে, হ্যাঁ কি না। যেহেতু এরা একই দড়িতে কানেক্টেড, তাই জন্য কি এখান থেকে এনার্জি এখানে ট্রান্সফার হবে, ফলে এও আন্দোলিত হবে। তো প্রথমে কি করবে বলো তো, এই কিউ দোলকটা নিজের যেটা স্বাভাবিক কম্পন আছে তাতে আন্দোলিত হওয়ার চেষ্টা করবে। স্বাভাবিক কম্পন মনে আছে, ওই তো n0√1/2π√g/l যেটা বললাম, ওর দৈর্ঘ্যের জন্য ওর একটা কি থাকবে, একটা মুক্ত কম্পন আছে, সেই কম্পাঙ্কে প্রথমে আন্দোলিত হওয়ার চেষ্টা করবে। মানে এ আপনার অনুযায়ী কম্পিত হচ্ছে, এ নিজের কম্পাঙ্কে আন্দোলিত হওয়ার চেষ্টা করবে, কিন্তু কিছুক্ষণ পর দেখা যাবে দুজনে একই রকমভাবে কম্পিত হচ্ছে। মাথাটিগুলো কি বলতে গেলাম, এই ঘটনাটাই হচ্ছে পরবশ কম্পন। আর একবার রিপিট করি, প্রথমে একে আমি টেনে ছেড়ে দিলাম, এ কম্পিত হচ্ছে, যেহেতু কানেক্টেড আছে, এর এনার্জি এখানে সাপ্লাই হচ্ছে, এও কি হবে কম্পিত হতে শুরু করবে। প্রথমে কেমন কম্পাঙ্কে কম্পিত হওয়ার চেষ্টা করবে, নিজস্ব কম্পাঙ্কে, যেটা মুক্ত কম্পন হয়। কিন্তু কিছুক্ষণ পর দেখা যাবে এ যেভাবে কম্পিত হচ্ছে সেম টু সেম দুজনে একই রকমভাবে কম্পিত হচ্ছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে পরবশ কম্পন। তাহলে কি এই দোলকটা একে এনার্জি সাপ্লাই করছিল, এইভাবে বলতে পারি, হ্যাঁ কি না, বা এইভাবে বলতে পারো যে কোনো বস্তু, বা এটাকে পর্যাবৃত্ত বলও বলা হয়। ঠিক আছে, যে বলটা একে কি আন্দোলিত করছে, ঠিক আছে, এটাকে পর্যাবৃত্ত বলা হয়, এভাবে মনে রাখবা। ঠিক আছে, তো একে পর্যাবৃত্ত বল সাপ্লাই করছে, এটাও এইভাবেও ভাবতে পারো। মাথাটিগুলো কি বলতে চাইছি, ঠিক আছে, একে এনার্জি সাপ্লাই করছে, বা বলের রেসপেক্টে বলতে চাইলে এরকে পর্যাবৃত্ত বল সাপ্লাই করছে। এমনি এমনি তো আন্দোলিত হচ্ছে না, কি এর উপর একটা পর্যাবৃত্ত বল ক্রিয়া করছে বলে কি আন্দোলিত হচ্ছে। ওই বিষয়টা বললাম না যে বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে, তাহলে সে কি চলতেই থাকবে সামথিং, এরকম একটা বিষয় বলতে থাকলাম। তো একে পর্যাবৃত্ত বল সাপ্লাই করছে, যার জন্য কি এ আন্দোলিত হচ্ছে। তো ঘটনাটা আরও একবার রিপিট করছি, এই দেখো, বাহ্যিক পর্যাবৃত্ত বল কোনো বস্তুত যদি ক্রিয়াশীল হয়, তাহলে প্রথমে কি বস্তুটা নিজস্ব কম্পাঙ্কে কম্পিত হতে চাইবে, কিন্তু কিছুক্ষণ পর সেই বাহ্যিক যে পর্যাবৃত্ত বল দিয়েছে সেই কম্পাঙ্কে কম্পিত হতে থাকবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে পরবশ কম্পন। মাথায় রাখলো, আরও একবার রিপিট করে দিচ্ছি। ঠিক আছে, দেখে নেব পরবশ কম্পন কাকে বলে, নতুন করে আরও একবার রিপিট করে দিচ্ছি। কোনো বস্তুর ওপর তুমি যদি কোনো বাহ্যিক পর্যাবৃত্ত বল ক্রিয়া করে, আর একবার রিপিট করি, কোনো বস্তুর উপর একটি বাহ্যিক পর্যাবৃত্ত বল যদি ক্রিয়া করে, তাহলে বস্তুটি প্রথমে নিজস্ব কম্পাঙ্কে কম্পিত হতে চায়, কিন্তু কিছুক্ষণ পরেই সে বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্কে কম্পিত হতে থাকে। এই ঘটনাটাকে বলা হচ্ছে কি বলা হয়, পরবশ কম্পন। পরের বশ, এর বসে এভাবে ভাবতে পারো। ঠিক আছে, তুমি এটা নিজে থেকে করতে পারো বাড়িতে। ঠিক আছে, সেরকম ভালোভাবে যদি সেটআপটা তৈরি করতে পারো, কিছুই না এরকমভাবে, ঠিক আছে, করলে দেখতে পাবে একে ছেড়ে দেবা, এও প্রথমে যেমন তেমন হয়ে কম্পিত হওয়ার চেষ্টা করবে, তারপরে দেবে দুজনে একসাথেই। ঠিক আছে, বা ইউটিউবে এই ভিডিওটা পাওয়া যায়, ঠিক আছে, সার্চ করে দেখে নিতে পারো জিনিসটা। তো মোটামুটি এই ছিল পরবশ কম্পন। ঠিক আছে, এবার অনুনাদ কাকে বলে একটু জেনে নাও, যেহেতু এর সাথে সম্পর্কিত। ঠিক আছে, অনুনাদ। ওকে, অনুনাদ, রেজোন্যান্স বা অনুনাদি কম্পাঙ্ক বলা হয়, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি একই জিনিস, গল্পটা শুধু বোঝো। ঠিক আছে, রেজোন্যান্স কাকে বলে, যদি এই রকম হতো, দেখে নাও, যদি এরকম হতো যে বাইরে থেকে যে পর্যাবৃত্ত বলটা প্রযুক্ত হচ্ছে কম্পনশীল বস্তুর ওপর, ঠিক আছে, তো এই যে বস্তুটা কম্পিত হয়ে যায়, একটা স্বাভাবিক কম্পন আছে, স্বাভাবিক কম্পাঙ্ক আছে, হ্যাঁ কি না, যদি এর স্বাভাবিক কম্পাঙ্কের সাথে বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক মিলে যায়, তাহলে কি হয়, অতি অল্প সময়েই এ অনেক
প্রবলভাবে কম্পিত হয়, এই ঘটনাটাকে বলা হচ্ছে অনুনাদ। মাথায় ঢুকলো, আরও একবার রিপিট করে দিচ্ছি। বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক যদি বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কের সাথে মিশে যায়, এবং মুক্ত কম্পন একই কথা, বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কের সাথে মিশে যায়, তাহলে বস্তুটি কি প্রবলভাবে কম্পিত হয়, এই ঘটনাটাকে বলা হচ্ছে অনুনাদ। এই জিনিসটা কিন্তু আমাদের মানুষের সাথেও সম্পর্কিত। ধরে নাও যখন দুটো মানুষের মধ্যে রেজোন্যান্স ঘটে, এর মানে কি এর থট আর এর থট যখন মিলে যায় তখন তাদের মধ্যে একটা খুব সুন্দর বন্ডিং সৃষ্টি হয়। আমরা বেস্ট ফ্রেন্ডকে কেন বেস্ট ফ্রেন্ড বলি, কেন বলো তো? সে তোমার মনের কথা বুঝতে পারে, তোমাদের মধ্যে একটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে? এই জন্য তোমাদের মধ্যে যে সম্পর্কটা এটা খুব গভীর, বুঝতে পারলে? এই জিনিসটাই বাইরে থেকে যেটা দিচ্ছ সেটা যদি এর স্বাভাবিকের সাথে মিশে যায়, সেটাই কি হয়ে গেল, ফলে এ অনেক জোরে আন্দোলিত হবে, অনেক প্রবল বেগে কম্পিত হবে, এই ঘটনাটাকে বলেছে অনুনাদ। এরকমই তো আমাদের জীবনে হয়, তাই না? যে আমাদের দেখবে কাদের সাথে সম্পর্ক তৈরি হয় বেশি, মনের সম্পর্ক কি, যাদের সাথে আমার মনের মিল আছে, যাদের সাথে আমার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির মিল, মানে যেখানে রেজোন্যান্স ঘটে, যে তোমার একটা ফ্রিকোয়েন্সি আছে চিন্তা ভাবনা করার, ঠিক আছে, তোমার একটা থট প্রসেস আছে, তুমি বিভিন্ন বন্ধুবান্ধবের সাথে মিশছো জীবনে, যে বন্ধুবান্ধবের সাথে মিশতে মিশতে দেখলে যে এর তো চিন্তাভাবনা আমার মতোই, তার সাথে তোমার একটা গভীর বন্ডিং সৃষ্টি হয়, সেখানে তোমার প্রবল আনন্দের উদ্বেগ শুরু হচ্ছে, এরকম ভাবতে পারো, ঠিক আছে? এত বাজে উদাহরণ, ঠিক আছে, যা গল্পটা বুঝিয়ে তাহলে হবে। তো এই ছিল মোটামুটি ঘটনা, ঠিক আছে? আচ্ছা, দেখে নাও এবার। চলো বোর্ডে কি লেখা আছে একটু পরে আসছি। এবার তোমাকে আরেকটা সিম্পল উদাহরণ দিই, যেটা অনুনাদ বললাম সেটা, ঠিক আছে? বোর্ডে কি লিখেছে একটু পরে আসছি। মনে করো ওই সেম চিত্র, মনে আছে দুটো দিয়ে বোঝালাম, এরকম মনে করো চারটা আছে, চারটা এরকম পেন্ডুলাম ঝুলিয়ে দিয়েছি, যেখানে দুটোর লেন্থ সেম আর বাকি দুটোর লেন্থ আলাদা, পি কিউ আর এস। এখানে মনে করো না পি আর কিউ এর লেন্থ সেম, লেন্থ সেম মানে কি, এখানে এদের এই সরল দোলকগুলির কম্পাঙ্ক কী হবে, যেটা স্বাভাবিক কম্পাঙ্ক, ঠিক আছে, সেটা কি হয়ে যাবে, সেম হবে। আর এগুলোর কি আলাদা হবে, যেহেতু দৈর্ঘ্য আলাদা নিয়েছি। আচ্ছা এবার দেখো কি ঘটবে অনুনাদে, আমি এটাকে টেনে ছেড়ে দিলাম, তাহলে কি এর জন্য এনার্জি এগুলোতে সাপ্লাই যাবে, তাই তো? এগুলোতে সব কি এর কম্পনের ফলে এখানে এনার্জি সাপ্লাই যাবে, বা বলতে পারো এর ওপর কি পর্যাবৃত্ত বল কি প্রয়োগ হবে, একই কথা। এবার শোনো, আমরা জানি বাইরে থেকে যেটা পর্যাবৃত্ত বল প্রয়োগ হচ্ছে তার কম্পাঙ্ক আর এর কম্পাঙ্ক কি একই, তার জন্য দেখবে এটা অনেক জোরে আন্দোলিত হচ্ছে এদের তুলনায়, এটা কিন্তু ততটা জোরে আন্দোলিত হবে না। তার রিজনটা কি বলো তো, কম্পিত হবে না। তার রিজনটা কি, এদের কম্পাঙ্ক এর কম্পাঙ্ক সমান নয়, এর কম্পাঙ্ক বা সমান নয়, কিন্তু এদের দুজনের কম্পাঙ্ক সমান, কিন্তু কম্পাঙ্ক মিলে যাচ্ছে মানে কি অনেক জোরে আন্দোলিত হবে, কম্পিত হবে, এটাকে তো অনুনাদ বলা হচ্ছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো এবার আর কয়েকটা টার্ম আছে দিয়ে আমাদের এই চ্যাপ্টার শেষ, চলো দেখে নাও। সুরযুক্ত শব্দ, মিউজিক্যাল সাইন, আমি বেশি কিছু লিখে নিই, অল্প করে লিখে দেখে নাও। সনকের নিয়মিত পর্যাবৃত্ত কম্পনের ফলে উৎপন্ন শব্দকেই কি বলবো, সুরযুক্ত শব্দ। এবার কোয়েশ্চেন, সনক মানে কি? সনক মানে হচ্ছে শব্দের উৎস, সোর্স অফ সাউন্ড, একে সনক বলা হয়, ঠিক আছে? বিশাল কোনো কিছু ব্যাপার নয়। সোর্স অফ সাউন্ড, শব্দের উৎসকে সনক, বা যে কোনো কম্পনশীল বস্তুই সনক, এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? সনক মানে কম্পনশীল বস্তু বা সোর্স অফ সাউন্ড, কারণ শব্দ কোথা থেকে উৎপন্ন হয়, কম্পনশীল বস্তু। আমরা যে কথা বলছি এখানে ভোকাল কর্ডের কী হচ্ছে, কম্পিত হচ্ছে, ঠিক আছে? সে কম্পনের ফলে সাউন্ড পাচ্ছি। একটা জিনিস ক্লিয়ার রেখে দাও, শব্দ শুনতে পাচ্ছ মানেই কিছু কম্পিত হচ্ছে বলেই শুনতে পাচ্ছ, ব্যাস গল্প শেষ, ঠিক আছে? যাকে এক কথা আমরা সনক বলি, সোর্স অফ সাউন্ড। আচ্ছা, তো তুমি যদি সনকটা বা যেখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে সেটা যদি একটা নিয়মিত পর্যাবৃত্তভাবে কম্পিত হয়, নিয়মিত মানে কি, একটা প্যাটার্ন থাকবে, একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা প্যাটার্ন রিপিট করবে, তাকে কি বলা হয়, সুরযুক্ত শব্দ। আমরা গান কেন শুনতে ভালোবাসি, একটা প্যাটার্ন আছে সেই, ঠিক আছে, সেই সুরে। আর কি বলে, আর সুরবর্জিত শব্দ নয়েজ, বুঝতে পারছো, এখানে নিয়মিত জায়গায় শুধুমাত্র অনিয়মিত লিখে দেবে তাহলেই চলবে, ঠিক আছে? সনকের অনিয়মিত পর্যায়ে আমরা উৎপন্ন শব্দ নয়েজ, আমরা কোনটাকে নয়েজ বলি, কখন আমরা কানে হাত দিয়ে ধুর বেকার লাগছে আর কখন শুনতে ইচ্ছা করে, তার রিজন দেখো। আমি এক্ষুনি স্যার চলে আসছি অসঙ্গীতকার মিস্টার যেই আমি আছি, ঠিক আছে? দেখেন কেউ জুতো হাতে নেব না, আগে একটু এটা আমার রিকোয়েস্ট থাকলো, শোনার পর দেখে নাও। সুরযুক্ত শব্দ মানে কি, মোটামুটি আমি একটা বাজাচ্ছি, এত বাজে বাজালাম, জানি জুতো হাতে চলে এসছে, তবুও কি একটা প্যাটার্ন ছিল কিছু একটা, তাই না? যে একটা সাউন্ড রিপিট হচ্ছিল একটা সময় অন্তরে একই বিষয়টা। কিন্তু এবার ধরুন আমি শুরু করলাম এই যে স্যার, বুঝতে পারছো, কোনো প্যাটার্নে যা ইচ্ছা তাই করেই যাচ্ছি, মেরেই যাচ্ছে, এই করেছি, তোমার বিরক্ত লেগে যাবে। এই জিনিসটা হচ্ছে নয়েজ। আমরা কি করি,
দেখবে না বাচ্চা আমরা যখন ছোটোবেলায় হাই স্কুলে ভাবো সে প্রাইমারি স্কুলে বা বাচ্চাদের স্কুলে সবকে সাজিয়ে একটা হাততালি দিয়ে অনেক সময় করে, ঠিক আছে, হাততালি আমরা একসাথে বাজাই একটা প্যাটার্নে যখন এতজন মিলেও যদি হাততালি বাজে একটা প্যাটার্নে, তাহলে শুনতে মজা লাগবে। এবার কাজ করা হলো, যে যা ইচ্ছা মনে করো হাততালি বাজাচ্ছ, যা ইচ্ছা তাই তুমি কানে হাত দিয়ে দিবে, তোমার বিরক্ত লেগে যাবে। এটা হচ্ছে নয়েজ। তাহলে মাথাগুলো একটা নিয়মিত একটা প্যাটার্ন থাকবে, এখানে কোনো প্যাটার্ন নেই, যা ইচ্ছা তাই র্যান্ডামলি চলছে। ক্লিয়ার হয়েছে? নেক্সট, সুর কাকে বলে? এই যে স্যার যে বস্তুটা কম্পিত হচ্ছে সেখান থেকে যদি একটাই কম্পন সৃষ্টি হয়, মানে যে সুরযুক্ত শব্দে, অবশ্যই সুরযুক্ত শব্দ হতে হবে, একটি মাত্র কম্পাঙ্ক থাকে, তাকে কি বলবো? সুর বা টোন। আর স্বর কাকে বলে? ছোটোবেলায় জেনে এসেছি, তবু রিপিট করছি, একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দে থাকবে। সুরযুক্ত শব্দে কি একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ থাকবে। সুর মানে একটা কম্পাঙ্ক, স্বর মানে একাধিক কম্পাঙ্ক থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার এই তিনটেটা আমি একটু মনে রাখবা, নেক্সট বেশ কয়েকটা চ্যাপ্টার পর আমাদের লাগবে, তার জন্য আমি রিপিট করলাম। মূল সুর, উপসুর, সমমেল কাকে বলে আর অষ্টক কাকে বলে? আমি কাকে বলে লিখাবো না, একটা উদাহরণ দিচ্ছি, সব ক্লিয়ার হয়ে যাবে। দেখে নাও, ধরে নাও একটা স্বরের মধ্যে, ঠিক আছে, স্বর মানে একাধিক কম্পাঙ্ক আছে, একটা স্বরের মধ্যে ধরে নাও এরকম কম্পাঙ্ক আছে 5 হার্জ, 10 হার্জ, 12 হার্জ, 15 হার্জ, 19 হার্জ, এরকম আরও, ব্যাস এ কটাই ধরলাম, আর বেশি ধরছি না। তো যে স্বরের কম্পাঙ্কগুলির মধ্যে যে কম্পাঙ্কটা সর্বনিম্ন তাকেই বলা হচ্ছে মূল সুর। মানে এখানে সর্বনিম্নকে 5 হার্জ, এটা হয়ে গেল মূল সুর। স্বরের সর্বনিম্ন কম্পাঙ্ক হচ্ছে মূল সুর। উপসুর কাকে বলে বা ওভারটোনস কাকে বলে? মূল সুর মানে ফান্ডামেন্টাল, উপসুর মানে ওভারটোনস কাকে বলে? মূল সুর বাদ দিয়ে যা পড়ে থাকলো বাকি উপসুর। মানে এখানে কি কি উপসুর? 10 হার্জ, 10 আমি শুধু এইগুলো লিখছি, সংখ্যাগুলো বুঝে নিও, 12 হার্জ, 15 হার্জ আর 19 হার্জ, ঠিক আছে, হার্জগুলো লিখে নিও। এত, এগুলো সব কি? উপসুর। মানে এক কথা মূল, সবচেয়ে কমটা মূল সুর, মূল সুর বাদ দিয়ে বাকিগুলো উপসুর। সমমেল কি? মূল সুরের গুণিতক, মানে ওকে গুণ করতে থাকো, 1 দিয়ে 2 দিয়ে, চলো 5, 5-এরকে 2 দিয়ে গুণ করো, 10 আছে কি দেখো? আছে। তাহলে এটা কি হয়ে গেল? কি সমমেল। আর আছে কি 15, এগুলো সমমেল। তার মানে কি 10 হার্জ, 15 হার্জ, এগুলো কি সব সমমেল, ঠিক আছে, এইভাবে আমরা বলতে পারি। তারপরে কি অষ্টক? কি মূল সুরের দ্বিগুণ। এখানে কি 5-এর দুগুণে 10, তাহলে কি 10 অষ্টক। মাথায় ঢুকেছে? যেটা দ্বিগুণ ওটাকে অষ্টক বলা হয়, আর যেগুলো সরল গুণিতক তাকে বলা হয় সমমেল। আরেকটা শুধু ছোট্ট বিষয় বলে রাখি, এই যে দেখো একটু সমমেলটা বলে, তাহলে ক্লিয়ার হয়েছে? সবচেয়ে কম মূল সুর, সবচেয়ে কম বাদ দিয়ে বাকিটা উপসুর। সমমেল কোনগুলো? যেগুলো মূল সুরের সরল গুণিতক, এই তো স্যার 5 দুগুণে 10, 3 5 15, আর ডাবলটা হচ্ছে অষ্টক সমমেল। এবার একটা বিষয় বলি, এটাকে স্যার দ্বিতীয় সমমেলও বলা হয়, এটাকে তৃতীয়। কেন বলো তো? এটা মূল সুরের কত গুণ? দ্বিতীয় গুণ, 2 গুণ, এটা কত গুণ? 3 গুণ। তার মানে একে কি বলা হয়? দ্বিতীয় সমমেলও বলা হয়, ঠিক আছে, একে কি তৃতীয় সমমেল বলা হয়। আর মূল সুরকে, যেহেতু মূল সুরটা কি নিজেরই কত গুণ? 1 গুণ, 5 একে 5, তো এটাকে প্রথম সমমেলও বলা হয়। এই জিনিসগুলো গণ্ডগোল করবো না। তার মানে যেটাই মূল সুর সেটাই প্রথম সমমেল, ঠিক আছে, একই জিনিস, ঠিক আছে। এটা দ্বিগুণ বলে দ্বিতীয় সমমেল, এটা 3 গুণ বলে তৃতীয় সমমেল, ক্লিয়ার আছে। আর এটা কি মূল সুরটাই নিজের কত গুণ? 1 গুণ ফার্স্ট, তার জন্য একে প্রথম সমমেলও বলা হয়। ব্যাস, মোটামুটি এই চ্যাপ্টার থেকে এইসব বিষয়গুলো আমাদের জানার থাকে, দেখে নিও। তাহলে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং পড়াশুনো করতে থাকে। থ্যাংক ইউ সো মাচ।